এভরিওয়ান। তাহলে আমি বলেছিলাম ক্লাস 12 এন্ড রিপিটার্স এর জন্য সলিউশনের নেক্সট পার্ট যেটা সলিউবিলিটি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট করব। আর আমরা অল্প অল্প করে করব, হয়তো রোজও করব, কিন্তু অল্প করব, ভালো করে করব। ঠিক আছে, চলো তাহলে আমরা সলিউবিলিটিটা আজকে শুরু করি। সবাই আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের সেই সলিউবিলিটি, যেটা আমরা আগের দিন কিন্তু একদম টোটাল পার্টটা করেছিলাম, যে গ্যাসিয়াস সলিউশন বা লিকুইড সলিউশন বা সলিড সলিউশনের কথাও করেছিলাম। এছাড়া দেখো আমরা মোলারিটি, মোল ফ্র্যাকশন, এই পার্টগুলো কিন্তু পুরো ডিসকাস করেছিলাম। এবার এই মানে সলিউবিলিটি আগে পর্যন্ত পুরোটা ক্লিয়ার করেছিলাম। আজকে পড়বো সলিউবিলিটি থেকে। সলিউবিলিটি বলতে solubility of a substance is its maximum amount that can be dissolved in a specified amount of solvent at a specified temperature. বলছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে নির্দিষ্ট পরিমাণ সলভেন্টের মধ্যে সবথেকে ম্যাক্সিমাম অ্যামাউন্টে যদি সাবস্টেন্সটা ডিসলভ থাকে সেটাকেই বলে সলিউবিলিটি। ম্যাক্সিমাম অ্যামাউন্টে কিন্তু ডিসলভ থাকছে একটা স্পেসিফাইড টেম্পারেচারে, স্পেসিফাইড অ্যামাউন্ট অফ সলভেন্টে ম্যাক্সিমাম অ্যামাউন্টে ডিসলভ থাকছে সেই সাবস্টেন্সটার, সেটাকেই বলছে সব সাবস্টেন্সটার সলিউবিলিটি। এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা যেমন নেচার অফ দ্য সলিউট বা সলভেন্ট এটার উপর ডিপেন্ড করে, সেরকমই টেম্পারেচার, প্রেসারের উপরও কিন্তু ডিপেন্ড করে। তাহলে নেচার অফ দ্য সলিউট আর সলভেন্ট এই তো দুটো আছে, মানে আমরা যেটা পড়েছিলাম সলিউট প্লাস সলভেন্ট ইকুয়াল টু হয় সলিউশন, এইটাই তো ব্যাপার। এই সলিউট আর সলভেন্টের নেচারের উপর ডিপেন্ড করে এই সলিউবিলিটিটা কিরকম হবে। এছাড়া টেম্পারেচার আর প্রেসারের উপরও কিন্তু ডিপেন্ড করে। Let us consider the effect of this factor in solution of a solid or gas in a liquid. তার মানে এবার আমরা ডিসকাস করব যে সলিউশন অফ সলিড ইন এ লিকুইড, লিকুইডের মধ্যে সলিডের কতটা সলিউবেল আর কি কতটা, আর লিকুইডের মধ্যে গ্যাস কতটা সলিউবেল সেটা পড়ব। দেখো ফার্স্টে পড়ব solubility of a solid এর solubility in a liquid, লিকুইডের মধ্যে সলিডের সলিউবিলিটিটা কি রকম সেটা পড়ব। বলছে every solid does not dissolve in a given liquid. given liquid একটা নির্দিষ্ট তরলের মধ্যে, ধরো তোমাকে একটা তরল লিকুইড একটা দেয়া আছে, তার মধ্যে যে সব সলিডই ডিসলভ করবে সেটা কিন্তু নয়। every solid does not dissolve in a given liquid. While sodium chloride and sugar dissolve readily in water. বা ইজিলিও বলতে পারো সোডিয়াম ক্লোরাইড, সুগার এগুলো কিন্তু ইজিলি আমাদের ওয়াটারের মধ্যে ডিসলভ হয়ে যায়। তার মানে এরা লিকুইডের মধ্যে ভালো করে ডিসলভ হয়। কিন্তু ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, এই যে ন্যাপথালিন, অ্যানথ্রাসিন এগুলো কিন্তু ওয়াটারে ডিসলভ হয় না। সেই জন্য বলছে সব সলিডই, এভরি সলিডই যে লিকুইডের মধ্যে ডিসলভ হবে সেটা কিন্তু নয়। এবার আমরা বুঝবো কি করে তাহলে যে কোনটা ডিসলভ হবে, কোন সলিডটা ডিসলভ হবে না? তার জন্য দেখো আরেকটা আমরা দেখে নিই। অন দ্য আদার হ্যান্ড ন্যাপথালিন, অ্যানথ্রাসিন এরা যেমন বেনজিনে ডিসলভ হতে পারে, কিন্তু সোডিয়াম ক্লোরাইড আর সুগার কিন্তু সেটা পারে না। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড আর সুগার কিন্তু ডিসলভ হতে পারে না। ন্যাপথালিন আর অ্যানথ্রাসিন কিন্তু বেনজিনে ডিসলভ হতে পারছে। তাহলে এটা অবজার্ভ করা গেল যে পোলার সলভেন্ট ডিসলভ হয়ে যায় পোলার সলভেন্টে,
যদি সেই সলভেন্টটা পোলার হয়, ওয়াটার, ওয়াটার তো পোলার সলভেন্ট, আর বেনজিন কি, ওয়াটার হচ্ছে পোলার সলভেন্ট, পোলার, আর বেনজিন হচ্ছে নন পোলার। তাহলে পোলার সলভেন্ট হলে কি হবে, পোলার সলভেন্ট হলে কিন্তু তার মধ্যে পোলার সলিউটই ডিসলভ হবে, আর যদি নন পোলার সলভেন্ট হয় তার মধ্যে শুধু নন পোলার সলিউটসই ডিসলভ হবে। ঠিক আছে, তাহলে ইট ইজ অবজার্ভড দ্যাট পোলার সলিউটস ডিসলভ ইন পোলার সলভেন্টস এন্ড নন পোলার সলিউটস ইন নন পোলার সলভেন্ট। সেই জন্য ওয়াটারের মধ্যে সুগার, সোডিয়াম ক্লোরাইড এরা যেহেতু পোলার সলিউট তাই ডিসলভ হয়েছিল, কিন্তু ন্যাপথালিন অ্যান্থ্রাসিন যেহেতু নন পোলার তাই জন্য এরা ওয়াটারে ডিসলভ হয়নি, এরা বেনজিনে ডিসলভ হয়েছিল, কারণ বেনজিন হচ্ছে নন পোলার সলভেন্ট। তাহলে ইন জেনারেল এ সলিউট ডিসলভ ইন এ সলভেন্ট, এমনি জেনারেলি কি হয়, একটা সলিউট একটা সলভেন্টে ডিসলভ করবে যখন ইন্টারমলিকিউলার ইন্টারঅ্যাকশনটা সিমিলার হবে। Intermolecular interaction are similar in the two, or we may say like dissolve like. যদি সমধর্মী হয়, সমধর্মী সলিউট হয়, তাহলে সমধর্মী দ্রাবক কিন্তু সমধর্মী দ্রাবকের মধ্যে দ্রবীভূত হবে, সেটাই বলছে। ইন্টারমলিকিউলার ইন্টারঅ্যাকশনটাকে সেম হতে হবে, অথবা আমরা বলতে পারি সলিউটের প্রপার্টিজটা সেম হলে সেই সেম প্রপার্টিজ যুক্ত সলভেন্টের মধ্যে সেই সলিউট গুলো কিন্তু ডিসলভ হতে পারবে। আর যদি ইন্টারমলিকিউলার ইন্টারঅ্যাকশনটা সিমিলার হয়, তাহলে ইন জেনারেলি এ সলিউট ডিসলভস ইন এ সলভেন্ট। নেক্সট দেখো, when a solid, solid মানে কঠিন দ্রাবক, when a solid solute added to the solvent, তার মধ্যে কিছু সলিউট তাহলে ডিসলভ হয়ে যায় এবং কি করে, সলিউশনের কনসেন্ট্রেশনটাকে ইনক্রিজ করে দেয়, ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। এটাকে বলে, এই প্রসেসটাকে বলে ডিসলিউশন। তাহলে অবশ্যই পড়বে দ্রবীভবন। যখন একটা সলিড সলিউট সলভেন্টের মধ্যে অ্যাড করছি তখন some solute dissolve হচ্ছে and its concentration increases in the solution, এই প্রসেসটাকে বলে dissolution। some solutes particle in solution, কি করে এবার কিছু সলিউট পার্টিকেলস আছে সলিউশনে, তারা কোলাইড করে উইথ দ্য সলিড সলিউট পার্টিকেলস এর সাথে, যারা আর কি ডিসলভ হয়েছে, সলিড সলিউট পার্টিকেল যারা ডিসলভ হয়েছে তাদের সাথে সলিউশনে উপস্থিত কিছু সলিউট পার্টিকেলস আছে যারা সংঘর্ষ করে, এবং ওই সলিউট পার্টিকেলস গুলো, সলিউশনে উপস্থিত সলিউট পার্টিকেলস গুলো গেট সেপারেটেড আউট অফ দ্য সলিউশন, সলিউশন থেকে সেপারেট হয়ে যায়। এই প্রসেসটাকে বলে, দিস প্রসেস ইজ নোন অ্যাজ ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন বলে। তাহলে দুটো প্রসেস করলাম, একটা ডিসলিউশন আর একটা হচ্ছে ক্রিস্টালাইজেশন। ডিসলিউশন মানে একটা সলিড সলিউট সলভেন্টের মধ্যে অ্যাড হচ্ছে, তাতে কি হচ্ছে, কিছু সলিউট ডিসলভ হয়ে যাচ্ছে, তার কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করছে সলিউশনে, যেটাকে বলে ডিসলিউশন বা দ্রবীভবন। আর ক্রিস্টালাইজেশন বা কেলাসন পদ্ধতি কি না, এই যে সলিউট পার্টিকেল তো কিছুটা তো সলিউশনে ছিল, আর আমি সলিড সলিউট পার্টিকেলস গুলো অ্যাড করেছি, এর ফলে কি হচ্ছে, ওদের মধ্যে একটা কলিশন তৈরি হয়েছে আর তারা কি করলো, সলিউশন থেকে সেপারেট হয়ে গেল। দিস প্রসেস ইজ নোন অ্যাজ ক্রিস্টালাইজেশন। তাহলে এ স্টেজ ইজ রিচ, এমন অবস্থায় পৌঁছায় যেখানে দুটো প্রসেস সেম রেটে হতে থাকে। দুটো প্রসেস মানে ডিসলিউশন এন্ড ক্রিস্টালাইজেশন, ডিসলিউশন এন্ড ক্রিস্টালাইজেশন দুটো প্রসেসই কিন্তু সেম রেটে চলতে থাকে, এমন একটা স্টেজে এরা পৌঁছে যায়। এই কন্ডিশনে কি হয়, নাম্বার অফ সলিউট পার্টিকেল গোয়িং ইনটু সলিউশন সেটা কিন্তু
যেটা সেপারেট হচ্ছে, যেটা বেরিয়ে যাচ্ছে, যত যেসব সলিউট পার্টিকেলস গুলো বেরিয়ে যাচ্ছে, আর যে সলিউট পার্টিকেলস গুলো যে সংখ্যক সলিউশনে যাচ্ছে তাদের নাম্বার কিন্তু ইকুয়াল যখন দুটো প্রসেস সেম রেটে হয় সেই স্টেজে। আন্ডার সাচ কন্ডিশন নাম্বার অফ সলিউট পার্টিকেলস গোইং ইনটু দা সলিউশন, যারা সলিউশনে যাচ্ছে আর যারা সলিউশন থেকে বের হচ্ছে সেই নাম্বারটা ইকুয়াল হয়, তখন কি হয়, এ স্টেট অফ ডাইনামিক ইকুইলিব্রিয়াম রিচড, মানে একটা গতিশীল সাম্যাবস্থায় পৌঁছে যায়, গতিশীল সাম্যাবস্থায় তারা কিন্তু পৌঁছে যায়। এখানটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, ডিসসলিউশন এন্ড ক্রিস্টালাইজেশন। তাহলে at this stage concentration of the solute in solution constant হয়ে যায় under given condition, মানে টেম্পারেচার আর প্রেসারে, একটা নির্দিষ্ট টেম্পারেচার আর প্রেসারে সলিউশনের কনসেন্ট্রেশনটা, সলিউশনের সলিউটের যে কনসেন্ট্রেশনটা এই অবস্থায় কি হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়। Similar process is followed when gases dissolve in liquid, গ্যাসও যখন লিকুইডে ডিসলভ হয় না, সেম প্রসেসই চলে। Such a solution in which no more solute can be dissolved at the same temperature or pressure, এই যে সেম টেম্পারেচার, একটা নির্দিষ্ট টেম্পারেচার আর প্রেসারে কি হয় না, একটা নির্দিষ্ট টেম্পারেচার আর প্রেসারে সলিউশনের সলিউটের কনসেন্ট্রেশনটা কি হয়, কনস্ট্যান্ট হয়ে যায়। এবার কিছু সলিউশন আছে যেখানে আর তুমি সলিউট অ্যাড করতে পারবে না, এই টেম্পারেচার আর প্রেসারে আর যা অ্যাড হওয়ার হয়ে গেছে, নো মোর সলিউট ক্যান বি ডিসলভড অ্যাট দ্য সেম টেম্পারেচার প্রেসার, তাকে বলে স্যাচুরেটেড সলিউশন। সেই সলিউশন গুলোকে কি বলে, স্যাচুরেটেড সলিউশন। এটাও কিন্তু ভালো করে বুঝবে। আর আনস্যাচুরেটেড সলিউশনে কি হয় বলতো, ওয়ান যেখানে ইন মোর সলিউট ক্যান বি ডিসলভড, অ্যাড তো করা হয়েছে, তুমি আনস্যাচুরেটেড সলিউশন মানে আরো সলিউট তুমি ওখানে অ্যাড করতে পারবে, ডিসলভ করতে পারবে সেম টেম্পারেচারে। কিন্তু স্যাচুরেটেড সলিউশন মানে কি, যেখানে তুমি আর সলিউট অ্যাড করতে পারবে না যে সলিউশন। তাহলে the solution which is in dynamic equilibrium এ রয়েছে আনডিসলভড সলিউটের সাথে, সেটাকে বলে স্যাচুরেটেড সলিউশন। যেটা আনডিসলভড সলিউট গুলো আর ডিসলভ হচ্ছে না, আর কন্টেন্ট করবে কি, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট, যেটা ডিসলভ আছে গিভেন অ্যামাউন্ট অফ সলভেন্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট কিন্তু তারা কন্টেন্ট করবে। সেই জন্যই তো আর ডিসলভ হচ্ছে না, সেই জন্যই তো আর আরো সলিউট আমরা ডিসলভ করতে পারছি না, যেহেতু ম্যাক্সিমাম অ্যামাউন্টে রয়েছে সলিউটটা তাদের মধ্যে, সলভেন্টের মধ্যে, গিভেন অ্যামাউন্ট অফ সলভেন্টের মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট ডিসলভ রয়েছে। সেই কারণেই তো আমি no more soluble can be dissolved at the same temperature, সেটাই হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। Thus concentration of the solute in such a solution in its solubility, তাহলে এই সব সলিউশনের ক্ষেত্রে তাদের কনসেন্ট্রেশন, সলিউটের কনসেন্ট্রেশনটাই হচ্ছে তার সলিউবিলিটি, সলিউটের কনসেন্ট্রেশন যা, সলিউটের কনসেন্ট্রেশনটাই হচ্ছে তার সলিউবিলিটি। তাহলে earlier we have observed the solubility on one substance into another depend করছে nature of the substance, তাহলে দেখো এখানে কিন্তু টেম্পারেচার প্রেসারের উপরও ডিপেন্ড করে, তাই না? effect of temperature দেখো, solubility of a solid in a liquid significantly affected by temperature change, temperature change এ কিন্তু affected হচ্ছে। তাহলে এটা কিন্তু ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে, লে চ্যাটেলিয়ার প্রিন্সিপাল কিন্তু ফলো করে, যেহেতু এটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে ইন জেনারেল ইফ ইন এ নিয়ারলি স্যাচুরেটেড সলিউশন the dissolution process is endothermic, যদি সেটা স্যাচুরেটেড সলিউশন হয়ে থাকে তাহলে সেটা এন্ডোথার্মিক হবে, মানে তাপ গ্রহণ করতে পারবে ডিসলিউশন প্রসেসটা। সলিউবিলিটি শুড ইনক্রিজ করবে টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে, তাই না? এন্ডোথার্মিক হলে সলিউবিলিটি কি করবে, তাপ গ্রহণ করে যদি ডিসলিউশন প্রসেসে, তাহলে কি হবে, সলিউবিলিটি তো তার ইনক্রিজ করবে টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে, তাই না?
তাহলে টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে সলিউবিলিটি ইনক্রিজ করে। যদি সেটা এক্সোথার্মিক হয়, এন্ডোথার্মিক না হয়ে, তাহলে সলিউবিলিটি ডিক্রিজ করে যায়। এটা কিন্তু এক্সপেরিমেন্টালি করা যায়। সেটা যদি তাহলে এন্ডোথার্মিক হয়, তাপগ্রাহী হয়, তাহলে সলিউবিলিটি ইনক্রিজ করবে টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে। কিন্তু যদি এক্সোথার্মিক হয়, তাহলে কিন্তু সলিউবিলিটি ডিক্রিজ করে। আর প্রেসারের এফেক্টটা কি? প্রেসার কিন্তু এই তোমার লিকুইডের মধ্যে সলিডের সলিউবিলিটিতে কোনো এফেক্ট করে না। Pressure does not have any significant effect on solubility of solids in liquid. কারণ কি? Solid আর liquid highly incompressible too and practically even unaffected by change in pressure. এরা যেহেতু incompressible মানে অসংকোচনশীল, ভীষণভাবে অসংকোচনশীল, সেই জন্য গ্যাস কিন্তু সংকোচনশীল, তাই তো? সলিড আর লিকুইড কি সংকোচনশীল না? incompressible, highly incompressible. That's why unaffected by change in pressure. প্রেসারের চেঞ্জে এর কোনো এফেক্ট পড়ে না। এবার যেটা করব, সলিউবিলিটি অফ এ গ্যাস ইন এ লিকুইড। এবার আমরা সলিডের কথা বললাম, সলিউবিলিটি অফ সলিড পড়লাম, এবার সলিউবিলিটি অফ গ্যাস ইন এ লিকুইড। লিকুইডে গ্যাসের সলিউবিলিটির কথা পড়ব, ঠিক আছে? লিকুইডে গ্যাসের সলিউবিলিটির কথা পড়ব। এখানে দেখো, many gases dissolve in water. অক্সিজেন কিন্তু খুব স্মল কোয়ান্টিটিতেই ওয়াটারের মধ্যে ডিসলভ থাকে। It is this dissolved oxygen which sustains all aquatic life. সেই কারণেই কিন্তু জলজ জীবরা সার্ভাইভ করতে পারে এই ডিসলভড অক্সিজেনের কারণেই, কিন্তু ডিসলভড অক্সিজেনের কারণেই। On the other hand, hydrogen fluoride gas highly soluble in water. তাহলে solubility of gases in liquid greatly affected by pressure and temperature. কারণ প্রেসার দ্বারা এফেক্টেড হবে। কারণ কি? গ্যাস হচ্ছে কম্প্রেসিবল, ভেরি কম্প্রেসিবল। তাহলে solubility of gas increase করে with increase in pressure. প্রেসার যত বাড়বে, গ্যাসের solubility তত ইনক্রিজ করবে। তাহলে এখানে একটা পিকচারে লোয়ার পার্টটা হচ্ছে সলিউশন, আপার পার্ট গ্যাসিয়াস সিস্টেম, যেখানে পিআরই দেখো। আর ডায়নামিক ইকুইলিব্রিয়ামে রয়েছে গ্যাসিয়াস পার্টিকেলের রেটটা যখন এন্টার হচ্ছে, যেমন সলিডের ক্ষেত্রে করলাম, যতগুলো গ্যাসিয়াস পার্টিকেল ঢুকছে সলভেন্টটাতে, সলিউশনটাতে, আর যত গ্যাস পার্টিকেল বেরিয়ে যাচ্ছে তার কোয়ান্টিটি কিন্তু সেম হয়, ইকুয়াল হয়। সেটাই হচ্ছে ডায়নামিক ইকুইলিব্রিয়াম। নাও আমরা পিকচারটা দেখবো। ইনক্রিজ দা প্রেসার, এবার প্রেসার ইনক্রিজ করো, তাহলে কি হবে? সলিউশনের প্রেসার যদি ইনক্রিজ করো বাই কম্প্রেসিং দা গ্যাস টু এ স্মলার ভলিউম, গ্যাসের আয়তনটাকে তুমি কম্প্রেস করো, সংকুচিত করে তুমি সলিউশনে গ্যাস সলিউশন ফেজে প্রেসারটাকে ইনক্রিজ করো, তাহলে নাম্বার অফ গ্যাসিয়াস পার্টিকেল পার ইউনিট, এই যে increase the number of gaseous particle per unit volume over the solution. সলিউশনে পার ইউনিট ভলিউমে, প্রতি একক আয়তনে গ্যাসিয়াস পার্টিকেলের নাম্বার কিন্তু ইনক্রিজ করে। যদি তুমি গ্যাসের স্মল ভলিউমে কম্প্রেস করে কম্প্রেসিং এর দ্বারা তুমি যদি গ্যাস সলিউশন ফেজের প্রেসারটা ইনক্রিজ করো। আবার also the rate at which gaseous particles are striking the surface of the solution to enter it. যখন গ্যাসিয়াস পার্টিকেল গুলো সলিউশনে এন্টার করছে, তখন ওই সলিউশনের সারফেসের সাথে গ্যাসিয়াস পার্টিকেলস গুলো সংঘর্ষে লিপ্ত হচ্ছে, সেই রেটটাও কিন্তু বেড়ে যায় যদি তুমি প্রেসারটাকে ইনক্রিজ করো। তাহলে ইনক্রিজ দা প্রেসার, প্রেসার ইনক্রিজ করলে কি কি হবে দেখো। তাহলে গ্যাস সলিউশন ফেজের প্রেসার যদি ইনক্রিজ করো বাই কম্প্রেসিং দা গ্যাস টু এ স্মলার ভলিউম, তাহলে ইনক্রিজ হবে নাম্বার অফ গ্যাসিয়াস পার্টিকেল পার ইউনিট ভলিউম ওভার দা সলিউশন, and also the rate at which the gaseous particles are striking the surface of solution to enter it. এভাবে solubility of the gas increase করবে until a new equilibrium is reached, resulting in an increase in the pressure of a gas above the solution, thus its solubility increases. কি বললাম?
যতক্ষণ একটা নতুন ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছে ততক্ষণ গ্যাসের সলিউবিলিটি ইনক্রিজ করে। গ্যাসের প্রেসার ইনক্রিজ করার সাথে সাথে সলিউবিলিটি কিন্তু ইনক্রিজ করবে। ঠিক আছে, যতক্ষণ না নিউ ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছাচ্ছে। এবার হেনরি একটা ল দিয়েছিলেন, বললাম না হেনরিস ল, রাউলস ল পড়বো। হেনরি ওয়াজ দা, এটা ভালো করে পড়বে, ফার্স্ট টু গিভ এ কোয়ান্টিটেটিভ রিলেশন প্রেসার আর সলিউবিলিটি অফ এ গ্যাস ইন এ সলভেন্ট। প্রেসারের সাথে সলিউবিলিটি অফ এ গ্যাস ইন এ সলভেন্ট, এটার মধ্যে একটা রিলেশনশিপ দিয়েছিলেন, কোয়ান্টিটেটিভ রিলেশনশিপ। কোয়ান্টিটেটিভ কিন্তু রিলেশনশিপটা, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের হেনরিস ল। এই লতে বলা হলো, এই ল স্টেটস দ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে সলিউবিলিটি অফ এ গ্যাস ইন এ লিকুইড ডিরেক্টলি প্রপোর্শনাল হয় পার্শিয়াল প্রেসার অফ দা গ্যাসের সাথে, যেটা প্রেজেন্ট আছে অ্যাবভ দা সারফেস অফ লিকুইড অর সলিউশন। সলিউশন বা লিকুইডের সারফেসে, সলিউশন বা লিকুইডের সারফেসে গ্যাসের যে প্রেজেন্ট আছে, যে গ্যাসটা, তার পার্শিয়াল প্রেসারটা সলিউবিলিটি অফ এ গ্যাস ইন এ লিকুইডের সাথে প্রপোর্শনাল হয় ডিরেক্টলি। এটাই হচ্ছে হেনরির ল। এবার এর সাথে ডাল্টনও, কন্টেম্পোরারি অফ হেনরি, কনক্লুড করলে যে ইন্ডিপেন্ডেন্টলি উনি নিজের মতন করে ভালো করে ইন্ডিপেন্ডেন্ট কনক্লুড করলেন যে solubility of a gas in a liquid solution is a function of partial pressure of the gas। বললেন গ্যাসের পার্শিয়াল প্রেসারের মানে পার্শিয়াল প্রেসারের অপেক্ষক, আংশিক চাপের অপেক্ষক হচ্ছে solubility of a gas in a liquid solution। উনি বললেন if we use the mole fraction, যদি ইউজ করি গ্যাসের সলিউশনে, যদি গ্যাসের মোল ফ্র্যাকশন ইউজ করি as a measure of its solubility মেজার করার জন্য, তাহলে তো আমরা এটা বলতেই পারি যে মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন দা সলিউশন প্রপোর্শনাল হয় পার্শিয়াল প্রেসার অফ দা গ্যাস ওভার দা সলিউশন। সলিউশনের পার্শিয়াল প্রেসার অফ দা গ্যাসের সাথে গ্যাসের মোল ফ্র্যাকশন কিন্তু প্রপোর্শনাল হয়, তাই তো? তাহলে মোস্ট কমনলি ইউজড যে হেনরি লটা ইউজ হয় সেটা হচ্ছে, খুব ভালো করে পড়ছো, যে দা পার্শিয়াল, এই সব বিবেচনা করে হেনরি বললেন যে পার্শিয়াল প্রেসার অফ দা গ্যাস ভেপার ফেজ, ভেপার ফেজে বাষ্পীয় দশায়, বাষ্প যখন হয়ে আছে, গ্যাসটা যখন বাষ্পীয় ফেজে আছে, দশায় আছে, তখন তার পার্শিয়াল প্রেসার মানে আংশিক চাপ প্রপোর্শনাল হয় কার সাথে? ওই সলিউশনের গ্যাসের মোল ফ্র্যাকশন, পড়েছো তোমরা, মোল ফ্র্যাকশনের সাথে প্রপোর্শনাল হয়, যার ফর্মুলা হচ্ছে এইটা, ভালো করে পড়তে হবে। কি মানে প্রেসার, কে এইচ কি জানো? কে এইচ আমরা কি পড়েছিলাম আগের পেজটায়, যে কনস্ট্যান্ট টেম্পারেচার, এটা হচ্ছে হেনরিস কনস্ট্যান্ট বলে, সেই জন্য এটাকে হেনরিস কনস্ট্যান্ট বলে। কে এইচ হচ্ছে হেনরি কনস্ট্যান্ট আর এক্স হচ্ছে মোল ফ্র্যাকশন। আমাদের সেই পিকচারটা আবার এত পরে দিয়েছে, সেটা হচ্ছে দেখো, যেখানে দেখো এইখানে হচ্ছে এফেক্ট অফ প্রেসার অন দা সলিউবিলিটি ইনক্রিজ করার সাথে সাথে দেখো কনসেন্ট্রেশনও কিন্তু ইনক্রিজ করেছে। The concentration of the dissolved gas is proportional to the pressure on the gas above the solution। এই যে বিটাই যেটা হচ্ছে এখানে কিন্তু ইকুইলিব্রিয়ামে আছে, যে প্রেসার ইনক্রিজ করা হলো তখন কিন্তু কনসেন্ট্রেশন বেড়ে গেল ডিসলভড গ্যাসটা। তাহলে হিয়ার KH is the Henry's law constant। if we draw a graph, যদি ড্র করি তাহলে কি দেখতে পাবো জানো? এই দেখো আরেকটা পরিধি, তাহলে KH হচ্ছে সাজেস্ট করছে যে ডিফারেন্ট গ্যাসের জন্য KH এর ভ্যালু ডিফারেন্ট, সেম টেম্পারেচার হলেও ডিফারেন্ট যদি গ্যাস হয় তাহলে KH ভ্যালু মানে হেনরিস কনস্ট্যান্ট ডিফারেন্ট হবে। তাহলে নেচার অফ গ্যাস, তাহলে ফাংশন KH হচ্ছে এইটা করবে, KH is a function of the nature of the gas। KH is a function of the nature of the gas। তাহলে গ্রাফ যদি একটা প্লট করি, এই গ্রাফটা আসে দেখো, এদিকে আমরা লিখেছি মোল ফ্র্যাকশন অফ HCl ইন সলিউশন ইন সাইক্লোহেক্সেন, এটা জাস্ট একটা एग्जांपल দিয়ে দেখিয়েছে, আর এটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ HCl।
পার্শিয়াল প্রেসার অফ দ্য HCl, সেটা দেখো কিন্তু একদম KH, এটার স্লোপটা হচ্ছে স্লোপ অফ দ্য লাইন, এখানে যে স্লোপটা আছে সেটাই হচ্ছে KH, মানে হেনরিস কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এই ইকুয়েশন হচ্ছে হায়ার দ্য ভ্যালু, যখনই KH এর ভ্যালু হাই হবে গিভেন প্রেসারে, একটা নির্দিষ্ট প্রেসারে যখন KH এর ভ্যালু হাই হবে তখন সলিউবিলিটি কি হবে? লো হবে। একটা লিকুইডে গ্যাসের সলিউবিলিটিটা তখন লো হবে। তাহলে যত KH এর ভ্যালু বাড়বে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, সলিউবিলিটি অফ দ্য গ্যাস ইন দ্য লিকুইড আরো লোয়ার হতে থাকবে। সেই জন্য N2O2 এগুলো ইনক্রিজ করে KH ভ্যালু, টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে সলিউবিলিটি অফ গ্যাস ইনক্রিজ করে উইথ ডিক্রিজ অফ টেম্পারেচার। তাহলে যদি আমি টেম্পারেচারকে ডিক্রিজ করি তাহলে কি হবে? টেম্পারেচারকে ডিক্রিজ করলে কিন্তু সলিউবিলিটি অফ দা গ্যাস ইনক্রিজ করবে, তাই তো? সলিউবিলিটি অফ দা গ্যাস ইনক্রিজ করবে। তাহলে আমাকে কি করতে হবে? আমায় করতে হবে হচ্ছে, তাহলে গিভেন প্রেসারে টেম্পারেচার যদি কমাই তাহলে কিন্তু KH এর ভ্যালু কমবে, তখনই সলিউবিলিটি ইনক্রিজ করবে। কিন্তু হাই টেম্পারেচারে কি হচ্ছে? KH এর ভ্যালু যদি হাই হচ্ছে তাই সলিউবিলিটি ডিক্রিজ করছে, তাই আমাকে টেম্পারেচার ডিক্রিজ করতে হবে নির্দিষ্ট প্রেসারে। এখানে কিছু ভ্যালু দিয়েছে তোমার, তুমি N2 আর O2 জেনে রাখতে পারো, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন। এটা কিন্তু তুমি KH এর ভ্যালুটা রিড করে রাখতে পারো, জাস্ট মনে থাকবে না কিন্তু রিড করে রাখতে পারো। তাহলে হেনরিস ল ফাইন্ড সেভারাল অ্যাপ্লিকেশন, এখান থেকে কিছু ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন বা বায়োলজিক্যাল কিছু ফেনোমেনা পাওয়া গেছে। নাম্বার 1 হচ্ছে দেখো, to increase the solubility of CO2 in soft drink or soda water. সফট ড্রিঙ্ক আর সোডা ওয়াটারে যদি তুমি CO2 এর সলিউবিলিটি ইনক্রিজ করো সেটা কিন্তু, তাহলে বটলটাকে সিল করতে হবে আন্ডার হাই প্রেসারে। হাই প্রেসারে তোমাকে বটলটাকে কিন্তু সিল করতে হবে। আবার দেখো, স্কুবা ডাইভার মাস্ট কোপ উইথ হাই কনসেন্ট্রেশন অফ ডিজলভড গ্যাসেস while breathing air at high pressure under water. তাহলে আন্ডার ওয়াটারের নিচে, জলের নিচে হাই প্রেসারে যখন শ্বাস প্রশ্বাস চালানোর সময় ডিজলভড গ্যাসের হাই কনসেন্ট্রেশনের সাথে কিন্তু ওই যারা ডুবুরি বলে যাবে ওদেরকে কিন্তু অ্যাডজাস্ট করতে হচ্ছে। ইনক্রিজড প্রেসার ইনক্রিজ করবে সলিউবিলিটি অফ দ্য অ্যাটমসফেরিক গ্যাসেস ইন দ্য ব্লাড। ব্লাডে গ্যাস, অ্যাটমসফেরিক গ্যাসের সলিউবিলিটিটাকে কে ইনক্রিজ করবে? যদি প্রেসার ইনক্রিজ করা হয়। তাহলে ডাইভার্স কাম টুয়ার্ড দ্য সারফেস, প্রেসার তো ক্যাজুয়ালি তাহলে ডিক্রিজ করবে। দিস রিলিজেস দ্য ডিজলভড গ্যাসকে রিলিজ করবে তখন, and leads to the formation of bubbles of the nitrogen in the blood. ব্লাডের মধ্যে তখন নাইট্রোজেনের বাবলস এর ফরমেশন হয়। দিস ব্লক করে দেয় ক্যাপিলারিজ গুলোকে, ক্রিয়েট করে একটা মেডিকেল কন্ডিশন যেটাকে বেন্ড বলে, ক্রিয়েট করে একটা মেডিকেল কনসেন্ট্রেশন, ক্রিয়েট করে মেডিকেল কনসেন্ট্রেশন, বেঁকে যাওয়া মানে শরীর বেঁকে যাওয়া, মানে বেঁকে যেতে পারে, যেটা খুবই পেইনফুল আর ডেঞ্জারাস টু লাইফ। To avoid bends as well as the toxic effect of the high concentration of nitrogen, blood এ যদি নাইট্রোজেন কনসেন্ট্রেশন বেড়ে যায় সেটাকে আমরা অ্যাভয়েড করব কি করে? ট্যাঙ্ক used by scuba diver, ট্যাঙ্ক ইউজ করে তারা, filled with air diluted with helium। ঠিক আছে, তাহলে যেটা একটা ট্যাঙ্ক ইউজ করে যেখানে কি এয়ার ডাইলিউটেড আছে হিলিয়ামের সাথে, হিলিয়ামের সাথে এয়ার ডাইলিউটেড আছে, যাতে বেন্ড না করে যায়, বডি যাতে বেন্ড না করে যায়। পেইনফুল হবে তো, তাহলে কি হয় না ব্লাডের মধ্যে নাইট্রোজেনের বাবলস তৈরি হয়। ঠিক আছে, তখন প্রেসার ডিক্রিজ করে যায় সেই জন্য। তাহলে at high altitudes the partial pressure of the oxygen is less than the ground level, ground level এর থেকে কিন্তু অক্সিজেন প্রেসার লেস হয়। This lead to low concentration of oxygen in the blood tissue of the people, blood and tissue of the people living at high altitudes or climbers. Low blood oxygen cause climbers to become weak হয়ে যায়, unable to think clearly,
যেটাকে বলে অ্যানক্সিয়া। তাহলে বেন্ট একটা পড়লাম, একটা অ্যানক্সিয়া পড়লাম, যেখানে অক্সিজেনের কনসেন্ট্রেশনটা লো হয়ে যায়। ব্লাড আর টিস্যুতে যদি অক্সিজেনের কনসেন্ট্রেশন লো হয়ে যায়, গ্রাউন্ড লেভেলে কি হয়, পার্শিয়াল প্রেসার অফ দ্য অক্সিজেন লেস থাকে, তো গ্রাউন্ড লেভেলের থেকে হাই যত উঁচুতে উঠবে তুমি, পাহাড়ে গেলে ওই জন্য প্রবলেম হয় অনেকের, যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে, তাহলে লো ব্লাড অক্সিজেন কিন্তু ক্লাইম্বারদের জন্য উইক করে দেয়, আনএবল টু থিংক ক্লিয়ারলি। সিম্পটমস অফ এ কন্ডিশনকে বলে অ্যানক্সিয়া। অ্যানক্সিয়া এখানেও এফেক্ট অফ টেম্পারেচার। তাহলে সলিউবিলিটি অফ টেম্পারেচার, সলিউবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইডস ডিক্রিজ হচ্ছে, রাইজ অফ টেম্পারেচার যত বাড়বে তত কিন্তু সলিউবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইড ডিক্রিজ করবে। তার মানে আমাদের এখানে গ্যাসের ক্ষেত্রে লিকুইডে গ্যাসের সলিউবিলিটির জন্য টেম্পারেচারকে ডিক্রিজ করতে হবে, তাই তো, টেম্পারেচার আমাদের ডিক্রিজ করতে হবে। তাহলে when dissolved the gas molecules are present in liquid phase এ থাকে, process of dissolution can be considered similar to condensation। ঘনীভূত হয়ে যায়, হিট ইভলভ হয় এই প্রসেসে। dissolution process ইনভলভ থাকে ডাইনামিক ইকুইলিব্রিয়ামে, তাহলে লে-চ্যাটেলিয়ার প্রিন্সিপাল ফলো করে। যেহেতু ডিসলিউশন একটা এক্সোথার্মিক প্রসেস, তাহলে সলিউবিলিটি শুড বি ডিক্রিজেস উইথ দ্য, যেহেতু এক্সোথার্মিক তাপ গ্রহণ করছে, তো তার মানে কি টেম্পারেচার তো ইনক্রিজ করছে, তার মানে সলিউবিলিটি সেখানে ডিক্রিজ করবে। যদি টেম্পারেচার ডিক্রিজ করতো তাহলে সলিউবিলিটি ইনক্রিজ করতো। তাহলে সলিউবিলিটি অফ সলিডস ইন এ লিকুইড একদম উল্টোটা, টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে সলিউবিলিটি অফ দ্য সলিড ইন এ লিকুইড ইনক্রিজ করে। কিন্তু এখানে কিন্তু আমাকে গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার ডিক্রিজ করলে তবেই সলিউবিলিটি ইনক্রিজ করবে। এবার ডিসলিউশন যেহেতু এক্সোথার্মিক প্রসেস, তাই জন্য কিন্তু যখন গ্যাস মলিকিউলস গুলো ডিসলভ হয় লিকুইড ফেজেতে, তখন কিন্তু সলিউবিলিটি ডিক্রিজ হয় টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে, কারণ ডিসলিউশন প্রসেসটা একটা এক্সোথার্মিক প্রসেস। আচ্ছা, নেক্সট আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ভেপার প্রেসার অফ লিকুইড সলিউশন, যেটা আমরা আরেকটা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ভেপার প্রেসার অফ লিকুইড সলিউশন, ঠিক আছে, এইটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। এই পর্যন্ত কিন্তু খুবই ভালো করে মন দিয়ে পড়বে, ঠিক আছে। তাহলে একদম প্রথম থেকে আজকে যতটা পড়ালাম সেটা কিন্তু আবার টাইপস অফ সলিউশন আর সলিউবিলিটি দুটো টপিকই কিন্তু ভীষণ ভালো করে পড়তে হবে, ঠিক আছে। চলো তাহলে আজকের জন্য বাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।